আজকের ক্লাসে আমরা পড়ব কক্ষক সমূহে ইলেকট্রন সজ্জার নিয়ম সমূহ। অলরেডি আমরা এতদিনে জেনে গিয়েছি যে একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনেকগুলো বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষ আছে এবং সেই কক্ষের অন্তর্গত উপকক্ষ আছে এবং সেই উপকক্ষের অন্তর্গত কক্ষ আছে। এটা আমরা প্রত্যেকে অলরেডি জেনে নিয়েছি। এবার আমরা আজকে জানবো যে এই সমস্ত কক্ষক সমূহের মধ্যে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে সেটা আমরা আজকে একটুখানি শিখব। তো কোনো একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন কোনো একটা পরমাণুর মধ্যে কক্ষকে ইলেকট্রনগুলো কিভাবে সজ্জিত থাকে সেটা জানতে গেলে আমাদেরকে আমাদেরকে তিনটে নিয়ম পড়তে হবে। কি কি আমি পরপর পড়বো। প্রথমে পড়বো আমরা পাউলির অপবর্জন নীতি, আর কি পড়বো? আর পড়বো আমরা হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, আর পড়বো 3 নাম্বার হচ্ছে আব্বাউ নীতি। আমরা এই তিনটে নীতি আমরা পড়বো, অর্থাৎ এই তিনটে নীতির উপর বেস করেই আমরা এই ইলেকট্রন গুলোকে আমরা কক্ষকের মধ্যে ডিস্ট্রিবিউট করব। তাহলে আমি 1 বাই 1 আসছি। প্রথমে আমি আসছি প্রথম নীতি, অর্থাৎ পাউলির অপবর্জন নীতি। এখানে কি বলা হচ্ছে? নীতিটা বলা হচ্ছে যে একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই 1 হতে পারে না। কি বলছে আমি লিখছি, একটি পরমাণুর 4টি কোয়ান্টাম সংখ্যার কি কি 4টে কোয়ান্টাম সংখ্যা? একটা n, একটা l, একটা m আর একটা s। 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। কিরকম জিনিসটা? অর্থাৎ আমি একটা কথা বলি, দেখো যে যেমন আমাদের পৃথিবীতে এমন কোন দুটো মানুষ পাবে না যাদের সমস্ত পরিচয় এক। অর্থাৎ আমি যদি বলি যে দুটো যমজ ভাই বা দু ভাই বা এক ভাই এক বোন, তাদেরও যদি আমি পরিচয়টা বলি, তাদের কিন্তু নামটা কিন্তু আলাদা হবে। বাকি তার বাবার নাম, মায়ের নাম, তার সমস্ত ঠিকানা সবকিছু একই, তাহলেও তার নামটা কিন্তু আলাদা। টাইটেলটাও এক, কিন্তু নামটা তার আলাদা হবেই। সেই রকম যেহেতু দুটো মানুষের তার সম্পূর্ণ পরিচয় যেহেতু কখনোই এক হতে পারে না, সেই রকম একইভাবে একটা পরমাণুর মধ্যে যে সমস্ত ইলেকট্রন গুলো আছে, সেই সমস্ত ইলেকট্রন গুলো কে আমরা যার সাহায্যে তার পরিচয় পাই, যার সাহায্যে ইলেকট্রন সম্বন্ধে আমরা জানতে পারি, সেটা হচ্ছে এই 4টে কোয়ান্টাম নাম্বার n, l, m এবং s। সেই জন্য তাদের এই 4টে কোয়ান্টাম সংখ্যা n, l, m এবং s এর মানটা কিন্তু কখনোই এক হতে কখনোই সেগুলো সেম হবে। অর্থাৎ দুটো ইলেকট্রনের এই 3টে কোয়ান্টাম সংখ্যার মানটা আমার একই হতে পারে, n, l, m টা আমার একই হতে পারে, কিন্তু s টা কিন্তু অবশ্যই আলাদা হবে। যেমন এক্ষুনি বললাম যে দুটো দুজন ভাই বা এক ভাই এক বোন, তাদের বাবার নাম, মায়ের নাম, তাদের অন্যান্য ঠিকানা সবকিছু একই, ইভেন তাদের টাইটেলটাও একই, কিন্তু তাদের নামটা কিন্তু ডিফারেন্ট হবে। তাহলে কিরকম? আমি যদি একটা এক্সাম্পল নিই, যেমন ধরো আমি যদি বলি
1s উপকক্ষ, ঠিক আছে। তাহলে 1s উপকক্ষে কি আছে না, 1s উপকক্ষে ধরো আমার দুটো আমার ইলেকট্রন আছে, কি আছে, দুটি ইলেকট্রন আছে, ঠিক আছে। তাহলে দেখো এই দুটো ইলেকট্রনের এই চারটে কোয়ান্টাম সংখ্যার মান কি হবে, n l m s। ধরো আমি একটাকে লিখছি এভাবে E1, একটাকে লিখছি আমি E2। E1 E2 আমি এই জন্য দিচ্ছি কারণ দুটো ইলেকট্রনকে প্রকাশ করছি। ধরো এইটা আমার 1 নাম্বার ইলেকট্রন, এটা ধরো আমার 2 নাম্বার ইলেকট্রন। তাহলে দেখো যেহেতু 1s উপকক্ষ, তাহলে দেখো 1 মানে n এর মানটা এখানে 1, তাহলে এর ক্ষেত্রেও n এর মান 1, এর ক্ষেত্রে n এর মান 1। l কোথায় আছে, এটা s উপকক্ষ, তাহলে s উপকক্ষের জন্য l এর মানটা কত হয়, 0, তাহলে এরও 0 এরও 0। m ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, কি আছে না, l এর মান 0 হলে m এর মান কত হয়, 0, তাহলে এটাও 0 এটাও 0। তো দেখো দুটো ইলেকট্রনের n l এবং m তিনটের মানই কিন্তু একই হয়ে যাচ্ছে। দেখো এরও 1 0 0, এরও 1 0 0, কিন্তু এই দুটো ইলেকট্রনের স্পিন কিন্তু আলাদা হবে। কি রকম না, 1s উপকক্ষের মধ্যে যে দুটো ইলেকট্রন আছে তার মধ্যে আমি আগেই বলেছিলাম যে ইলেকট্রন গুলো নিজের অক্ষের চারিদিকে দুভাবে ঘুরতে পারে। কি রকম না, আমি এখানে লিখছি ইলেকট্রনের স্পিন, এটা হচ্ছে দু রকম হতে পারে, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ। মানে একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে। ঠিক আছে, আমি এইটাকে যদি মানে ইলেকট্রনটা ক্লকওয়াইজ ঘুরলে তার আমি স্পিনকে যদি প্লাস হাফ বলি, তাহলে একে বলবো আমরা মাইনাস হাফ। এখানে একটা জিনিস একটুখানি বলে দেই যে সব সময় যে ক্লকওয়াইজ মানে প্লাস হাফ আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে মাইনাস হাফ এটা না। আমি ক্লকওয়াইজকে যদি প্লাস হাফ বলি তখন অ্যান্টি ক্লকওয়াইজকে বলবো মাইনাস হাফ, উল্টোটাও হতে পারে। অর্থাৎ ক্লকওয়াইজকে যদি আমি মাইনাস হাফ বলি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজকে আমি প্লাস হাফ বলতে পারি। ওকে, এবার দেখো এই 1s উপকক্ষের মধ্যে যে দুটো আমার ইলেকট্রন আছে আমরা পরে শিখবো যে কোন একটা কক্ষকের মানে 1s উপকক্ষের মধ্যে আমরা পরে করব একটাই মাত্র কক্ষক আছে, সেটা হচ্ছে 1s কক্ষক। কেননা যেহেতু এর ক্ষেত্রে m এর মানটা একটাই আছে, তাহলে সেই 1s উপকক্ষের মধ্যে যে কক্ষকটা আছে এবং সেই কক্ষকের মধ্যে যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রনের একটা যদি ক্লকওয়াইজ দিকে ঘুরে মানে একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, অপরটা অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তার মানে একটা ইলেকট্রনের স্পিন যদি প্লাস হাফ হয় অপরটার স্পিন অবশ্যই মাইনাস হাফ হতে বাধ্য। তাহলে এবার দেখো এই চারটে কোয়ান্টাম নাম্বার মান কি দুটোর একই হলো, এক হলো না। এর ক্ষেত্রে মানে 1 নাম্বার ইলেকট্রনের ক্ষেত্রে হলো দেখো 1 0 0 প্লাস হাফ, 2 নম্বরের ক্ষেত্রে হলো 1 0 0 মাইনাস হাফ। তার মানে তোমরা যে কোনো ইলেকট্রন নিয়ে দেখো তাদের কিন্তু এই চারটে কোয়ান্টাম সংখ্যার মান ডিফারেন্ট হতে হবেই একেবারে। অর্থাৎ এই তিনটের মানটা কোনো কোনো ক্ষেত্রে এক হয়ে যেতেও পারে। এই যে এক্ষুনি বললাম যে তাদের সমস্ত টাইটেল, তার বাবার নাম, মায়ের নাম, মানে ভিলেজ, পোস্ট এগুলো সেম হতে পারে, কিন্তু তাদের নামটা যেমন প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হবে, সেই রকম এক্ষেত্রেও কিন্তু আমার একই রকম ভাবে এই তিনটের মান এক হলেও আমার স্পিন কোয়ান্টাম নাম্বারের মানটা আলাদা হতেই হবে। ঠিক আছে, এটা আমরা পরে তোমরা যখন আরো কিছু দেখবে বেশি করে, আরো যখন তোমরা আরো বেশ কিছু এক্সাম্পল দেখবে সেখানে দেখবে কোনো এরকম ইলেকট্রন দুটো নেই যাদের ক্ষেত্রে এই চারটে কোয়ান্টাম সংখ্যার মান আলাদা, মানে কি বলবো একই আছে, আলাদা হবেই। আচ্ছা, এরপর আমরা এই পাউলির অপবর্জন নীতির সাহায্যে আমরা খুব সহজেই বার করে ফেলতে পারবো যে এক একটা উপকক্ষের আন্ডারে কতগুলো কক্ষক আছে এবং সেখানে কতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমি একটুখানি তোমাদেরকে একটার থেকে বলছি। প্রথমে আমি আসছি এস উপকক্ষ।
এখানে অবশ্যই এসটা ছোট হবে, এটা আমি এভাবে লিখছি এস উপকক্ষ। তাহলে আমরা দেখব এস উপকক্ষের আন্ডারে কটা কক্ষক আছে প্রথমে। তাহলে এস উপকক্ষের জন্য এল এর মানটা কত হয়? 0। তাহলে এল এর মান 0 হলে এম এর মান কত হবে? 0। তাহলে এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মানটাও 0 হচ্ছে। তাহলে এম এর যেহেতু একটা মান, তার মানে এখানে কটা কক্ষক আছে? এখানে হচ্ছে একটি কক্ষক আছে। ঠিক আছে, তাহলে একটি কক্ষক তাহলে কি হবে? তার নাম হবে হচ্ছে 1s কক্ষক। ঠিক আছে, এবার তোমরা পড়েছো যে একটা কক্ষকে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে? না, একটা কক্ষকে ম্যাক্সিমাম 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে যেহেতু এর ক্ষেত্রে একটা কক্ষক আছে, ফলে এখানে কটা ইলেকট্রন থাকবে? টোটাল ইলেকট্রন থাকবে 2টি। তার মানে এস উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা তাহলে কটি হলো? 2টি। বোঝা গেল? আচ্ছা, এরপরে আসি পি উপকক্ষ। পি উপকক্ষের জন্য এল এর মান কত হয়? 1। তাহলে এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান কত হবে? না, এম এর মানটা হয় -l থেকে +l ইনক্লুডিং 0। তাহলে কি হবে? -l থেকে, তাহলে এটা এম এর মানটা হবে -1, 0 আর +1। তার মানে দেখো এম এর এখানে 3টে মান হচ্ছে। তাহলে এম এর যেহেতু 3টে মান হচ্ছে, তাহলে এখানে কটা কক্ষক থাকবে? 3টে কক্ষক থাকবে। কি কি? না, একটা হচ্ছে px, একটা হচ্ছে py, আর একটা হচ্ছে pz। তাহলে টোটাল এখানে হচ্ছে আমার হলো কটা কক্ষ? 3টি কক্ষ। ঠিক আছে, এবার আমরা কি বলেছি যে একটি কক্ষকে সর্বাধিক কটি থাকতে পারে? 2টি। তাহলে 3টে কক্ষকে তাহলে এখানে কটা থাকবে? তাহলে 3টি কক্ষকে ইলেকট্রন সংখ্যা তাহলে কত হবে? 2 × 3 মানে 6টি। তার মানে কোন একটা পি উপকক্ষে আমার সর্বাধিক কটা থাকতে পারে ইলেকট্রন? 6টা ইলেকট্রন থাকতে পারে। ওকে, আচ্ছা, এরপরে আসি ডি উপকক্ষ। আমি এটা এবার মুছে দিচ্ছি। ডি উপকক্ষ। তাহলে ডি এর জন্য এল এর মান কত হয়? 2। তাই তো? এগুলো তোমরা নিজেরাই পারবে। এল এর মান 2 হয়, তাহলে এল এর মান 2 হলে এন এর মান কত হবে? -2, -1, 0, +1, প্লাস টোটাল দেখো 1, 2, 3, 4, 5। তার মানে এম এর মান যেহেতু 5টা, তার মানে ডি উপকক্ষের আন্ডারে তার মানে কটি আছে? না, ডি উপকক্ষের আন্ডারে 5টি কক্ষক আছে। তার মানে সোজা কথা এম এর মান যতগুলো হবে ততগুলো কক্ষক থাকবে। কি কক্ষক থাকবে? তাহলে 5টা। তাহলে 5টা ডি কক্ষক কি কি? একটা হচ্ছে dxy, একটা dyz, একটা dzx, একটা dx² - y², আর একটা dz²। এই টোটাল এখানে 5টা কক্ষক আছে। এবার একটা কক্ষকে সর্বাধিক কটা থাকতে পারে ইলেকট্রন? 2টো। তাহলে টোটাল তাহলে এখানে কটা থাকবে ইলেকট্রন? তাহলে 5 × 2 মানে 10টি। তার মানে ডি উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 10টি। হলো, এরপরে আসি এস উপকক্ষ। হয়ে গেল এটা। এরপর আসি এফ উপকক্ষ। এস হলো, পি হলো, আর ডি হলো। এফ, তাহলে দেখো এফ এর জন্য এল এর মান কত হয়? 3। তাহলে এল এর মান 3 হলে এম এর মান কত হবে? -3, -2, -1, 0,
+1 +2 +3। তো দেখো 1 2 3 4 5 6 7টা মান হলো। তার জন্য এখানে তাহলে যেহেতু m এর মান 7টা, তাহলে m উপকক্ষের আন্ডারে তাহলে কটা কক্ষক থাকবে? 7টি কক্ষক হয়েছে। তাহলে টোটাল তাহলে এখানে কতগুলো ইলেকট্রন থাকবে? প্রত্যেকটা দুটো করে হলে 7 × 2 14টি। তার মানে এই কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে হচ্ছে কটি? না 14টি। হলো। আচ্ছা, এইটা একটা জিনিস হলো। এরপর আমরা দেখব যে এই পাউলির অপবর্জন নীতির সাহায্যে আমরা আরেকটা জিনিস আমরা বার করতে পারি যে কোনো একটা কক্ষের মধ্যে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে তার সংখ্যা। কোনো একটা কক্ষের মধ্যে এক্ষুনি বার করলাম একটা উপকক্ষের মধ্যে কতগুলো থাকবে, এবার বার করব একটা কক্ষের মধ্যে কতগুলো সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে। তাহলে কক্ষ বলতে গেলে আমি প্রথমে আসছি, তাহলে এখানে লিখছি আমি কক্ষ। তাহলে প্রথমে আমি আসছি কে কক্ষ, সব থেকে প্রথম কক্ষটা। তাহলে কে কক্ষের ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর মান কত? 1। ঠিক আছে। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে l এর মান কত হবে? l এর মান হবে একটাই মান হবে, সেটা হচ্ছে 0। তাহলে l এর মান যদি 0 হয় m এর মান কত হবে? m এর মানও হবে 0, একটাই মান হবে। তাহলে m এর মান যদি 0 হয় তাহলে এখানে তাহলে কি আছে? তাহলে কে কক্ষের আন্ডারে l এর মান যেহেতু l এর মান 0, তাহলে কি আছে এখানে? অ্যাকচুয়ালি s উপকক্ষ আছে, s উপকক্ষ আছে। m এর মান যেহেতু 0, তাহলে কি আছে এখানে? একটাই কক্ষক আছে, এবং সেটা হচ্ছে কি কক্ষ হবে? সেটা হচ্ছে 1s কক্ষ। ঠিক আছে। আবার বলছি, কে প্রথম কক্ষটা কে, তার ক্ষেত্রে n এর মানটা 1, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। n এর মানটা 1 হলে l এর মানটা কত হবে? 0। l এর মান 0 মানে কি? 1s উপকক্ষ। এবার l এর মান 0 মানে m এর মানটাও কত হবে? 0। তাহলে m এর মান 0 মানে কি? তাহলে এর ক্ষেত্রে যেহেতু m এর একটাই মান, যার জন্য এর ক্ষেত্রে এই 1s উপকক্ষের আন্ডারে একটাই কক্ষক আছে, এবং তার নাম হচ্ছে 1s কক্ষ। এবার একটা কক্ষকে সর্বাধিক কত ইলেকট্রন থাকতে পারে? 2টি। তাহলে যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে তার ক্ষেত্রে s এর মানটা কত হবে? আগেই বলেছি একটার ক্ষেত্রে +1/2 হবে, একটার ক্ষেত্রে হবে -1/2। তাহলে এখানে এবার লিখবো যে সর্বাধিক তাহলে কটা ইলেকট্রন থাকবে? তাহলে এখানে প্রথমে লিখছি উপকক্ষের সর্বাধিক ইলেকট্রন সংখ্যা, আর এখানে লিখছি কক্ষের সর্বাধিক ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো এখানে কটা হবে? সর্বাধিক কটা হবে? তাহলে যেহেতু একটাই কক্ষক, তাহলে কটা হবে? ইলেকট্রন সংখ্যা 2টো। এবার যেহেতু কে কক্ষের আন্ডারে একটাই উপকক্ষ আছে, তাহলে এখানে কত হবে? সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কক্ষের ক্ষেত্রে 2টো। তার মানে যদি কেউ প্রশ্ন করে যে কে কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন আছে, তাহলে উত্তর হবে 2। ওকে। আমি আরেকটা আসছি एग्जांपल। ধরো আমার KLM কক্ষ। m মানে এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 2, সরি n এর মান 3 নাম্বার কক্ষ। KLM 3 নাম্বার কক্ষ। তাহলে দেখো n এর মান যদি 3 হয় তাহলে l এর মান কি হবে? না l এর 3টে মান, সরি l এর হচ্ছে 3টে মান হবে। কি কি? একটা হবে 0, একটা হবে 1, একটা হবে 2। ঠিক আছে, 3টে মান হবে। তার মানে 0 মানে কি? 0 মানে হচ্ছে বোঝাচ্ছে কি উপকক্ষ? s উপকক্ষ। 1 মানে কি বোঝাচ্ছে? p উপকক্ষ। আর 2 মানে কি বোঝাচ্ছে? d উপকক্ষ। হলো। এবার দেখো
এম এর মান যদি 0 হয়, সরি এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান কত হবে 0। তার মানে এম এর মান 0 মানে এখানে কি আছে, মানে এম এর এখানে একটাই মান, মানে এখানে একটাই কক্ষক আছে, সেটা কি কক্ষক হবে, এটা হবে 3s। 3 কেন হচ্ছে, কারণ n এর মানটা 3 এবং উপকক্ষটা s, এই জন্য এটা হচ্ছে 3s কক্ষক। ঠিক আছে, এবার 3s কক্ষকে সর্বাধিক কটা থাকতে পারে, দুটি। তাহলে তাহলে সেখানে একটার স্পিন প্লাস হাফ হতে পারে আর একটার স্পিন মাইনাস হাফ হতে পারে। তাহলে এখানে এই s উপকক্ষে সর্বাধিক কতগুলো থাকবে ইলেকট্রন, দুটি হলো। এবার দেখো p উপকক্ষ, তার জন্য l এর মানটা 1। তাহলে l এর মান যদি 1 হয় তাহলে m এর মান কি হবে না, m এর তিনটে মান হবে, কি কি, একটা হবে -1, একটা হবে 0, একটা হবে +1। ঠিক আছে, তাহলে -1 মানে কি কক্ষ হবে, 3px, এটা 3py, এটা 3pz। ঠিক আছে, এবার 3px এ তাহলে কতগুলো থাকবে ইলেকট্রন, দুটো, একটার ক্ষেত্রে স্পিন প্লাস হাফ, একটার ক্ষেত্রে স্পিন মাইনাস হাফ। এখানেও দুটো ইলেকট্রন থাকবে, একটার ক্ষেত্রে প্লাস হাফ, একটার ক্ষেত্রে মাইনাস হাফ। এখানেও দুটো ইলেকট্রন থাকবে, একটার ক্ষেত্রে প্লাস হাফ, একটার ক্ষেত্রে মাইনাস হাফ। ওকে, তার মানে এখানে তাহলে বলতো টোটাল পি উপকক্ষে কতগুলো ইলেকট্রন আছে না, এই 2 2 4 2 6, টোটাল তাহলে ইলেকট্রন আছে 6টি। তারপরে আছে ডি উপকক্ষ, এখানে আর আমার জায়গা নেই, ফলে এটা আমি একটুখানি এখানে উপরে লিখছি, এটাকে আমি এখানে মুছে দিচ্ছি। আমি এটাকে উপরে লিখছি এখানে, তার মানে এখানে লিখছি, তার মানে এল এর মান 2, তার মানে এম এর মান কি হবে, এম এর মান দেখো কি হবে, -2 -1 0 +1 +2, তার টোটাল 5টা হলো। ঠিক আছে, তাহলে 5টা হলে -2 এর জন্য আমি যদি বলি কি কক্ষক হবে, তাহলে 3dxy 3dyz 3dzx 3dx² y² এবং 3dz², এই টোটাল 5টা কক্ষক হলো। তাহলে প্রত্যেকটা কক্ষকে তাহলে কি আসছে, আমার দুটো করে ইলেকট্রন থাকবে। তাহলে তার ক্ষেত্রে একটার স্পিন প্লাস হাফ, একটার স্পিন মাইনাস হাফ, এখানেও একটার স্পিন প্লাস হাফ, একটার স্পিন মাইনাস হাফ, এখানেও একটার স্পিন প্লাস হাফ, একটার স্পিন মাইনাস হাফ। আমি এটা এখানে একটুখানি মুছে দিচ্ছি যে তোমার জায়গা সব। তারপরে এর একটা স্পিন প্লাস হাফ, এর একটা স্পিন মাইনাস হাফ, এরও একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ হলো। টোটাল তাহলে দেখো এখানে কটা কক্ষক হলো, 1 2 3 4 5টা। তাহলে প্রত্যেকটা কক্ষকে যদি দুটো করে ইলেকট্রন থাকে তাহলে টোটাল এখানে কটা ইলেকট্রন হবে, 5 দুগুণে 10টা। তাহলে দেখো এম কক্ষের আন্ডারে কি আছে, উপকক্ষ 3টে উপকক্ষ আছে, একটা এস উপকক্ষ, একটা পি উপকক্ষ আর একটা ডি উপকক্ষ। আবার সেই উপকক্ষের আন্ডারে আবার কক্ষক আছে এবং সেখানে তাদের ইলেকট্রন সংখ্যা আছে। তাহলে যদি বলে যে এম কক্ষে তাহলে সর্বাধিক কতগুলো ইলেকট্রন আছে, আর সংখ্যাটা তাহলে কি হবে, তাহলে এই তিনটে সমষ্টি, মানে 10 + 2 + 6 মানে কত হবে, এটা 18। তার মানে এম কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হলো কটি, 18টি। কিভাবে মনে করতে পারলে, বুঝতে পারলে? আচ্ছা, এরপর বলি কোন একটি কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকবে সেটাকে আমরা এভাবেও বার করতে পারি, বা এর একটা শর্ট একটা ফর্মুলা আছে, কি সেটা হচ্ছে যে সেটা হলো গিয়ে কোন কক্ষে সর্বাধিক
ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে 2 ইন্টু এন স্কোয়ার, ঠিক আছে, যেখানে এন এর মানটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মানে এটা হতে পারে 1 2 3 4, যে কোনো পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার তাহলে সেই মতো করে আমি যদি বলি যে এন এর মান যদি 1 হয় তাহলে 2n স্কয়ার তাহলে কত হবে, 2 হবে, মানে এটা কে কক্ষ। এন এর মান 2 হলে এল কক্ষ, এটা হবে 8। এন এর মান 3 হলে এম কক্ষ, এটা হবে 18। এন এর মান 4 হলে এটা হবে এন কক্ষ, এটা তাহলে হবে 32। এন এর মান 5 হলে এ এল এম এন ও কক্ষ। এবার এখানে নিয়ম হচ্ছে এন এর মান যদি 5 হয় তাহলে 2n স্কয়ার কত হওয়া উচিত, 2 ইন্টু 5 স্কয়ার মানে 2 ইন্টু 25 মানে 50। তার মানে এন মানে ও কক্ষে সর্বাধিক তাহলে কটা থাকতে পারে, 50টা, তাই তো। কিন্তু এখানে একটা নিয়ম হচ্ছে যে ফর্মুলাটা 2n স্কয়ার হলেও কোন একটা কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা এই 32 এর বেশি কোনোদিন হতে পারে না। অর্থাৎ n = 5 6 7 8 যা কিছু এরপর যাবে সবগুলোতে 32টার বেশি কিন্তু ইলেকট্রন আর থাকতে পারবে না। এটাই হচ্ছে এর নিয়ম। যদিও এর 2n স্কয়ার ফর্মুলা, তা সত্ত্বেও কিন্তু 32টার বেশি ইলেকট্রন কোনোভাবেই থাকতে পারবে না। বোঝা গেল? আচ্ছা, এরপরে আসি দ্বিতীয় নীতিটা, অর্থাৎ আমরা যে তিনটে নীতি পড়বো বলেছিলাম তার দ্বিতীয় নীতি, যেটাকে বলছি আমরা হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। মাল্টিপ্লিসিটি সূত্র, সূত্রটা কি আমি প্রথমে একটুখানি বলে দেই যে একটি নির্দিষ্ট উপকক্ষে ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলি এককভাবে ওই কক্ষগুলি দখল করবে এবং এদের ঘূর্ণন একই দিকে হবে। এইটা হচ্ছে আমার সূত্রটা। আমি সূত্রটাকে একটুখানি ডিটেলসে ডিসকাস করছি। বলেছে যে কোনো একটি উপকক্ষ যখন ইলেকট্রন দ্বারা পূর্তি বা যখন ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, তাহলে কোনো একটা উপকক্ষ আমি ধরলাম যে পি উপকক্ষ, ঠিক আছে। পি উপকক্ষের আন্ডারে যে সমস্ত কক্ষগুলো আছে, আমরা অলরেডি আগে পড়েছি একটু আগে, যে পি উপকক্ষের আন্ডারে তিনটি কক্ষ থাকে, একটা পি এক্স, একটা পি ওয়াই আর একটা পি জে। তাহলে এই তিনটি কক্ষ কিন্তু সম শক্তি সম্পন্ন, বা বলা হয় ইংরেজিতে ডিজেনারেট অরবিটালস, সমশক্তি সম্পন্ন কক্ষ। মানে কি বোঝাচ্ছে, এই পিএক্স পিওয়াই এবং পিজেড এদের শক্তি সমান, কারো কমও না কারো বেশি না। তাহলে অর্থাৎ কোনো একটা উপকক্ষের আন্ডারে যে সমস্ত কক্ষগুলো আছে, সেরকম ডি উপকক্ষের আন্ডারে যে 5টা ডি কক্ষ আছে বা এফ উপকক্ষের আন্ডারে যে 7টা এফ কক্ষ আছে, সেই সমস্ত কক্ষগুলোর শক্তি কিন্তু একই, মানে সেগুলো সব সমশক্তি সম্পন্ন কক্ষ। তো এই সমশক্তি সম্পন্ন কক্ষগুলো যখন ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে তখন কি হবে না, প্রথমে ইলেকট্রনগুলো একটা একটা করে কক্ষগুলোতে বসবে, তারপর যদি ইলেকট্রন এক্সেস থাকে তখন কি হবে, ইলেকট্রনগুলো তারপরে আবার একটা একটা করে বসবে। কিন্তু যখন ইলেকট্রনগুলো একটা একটা করে বসবে তখন তার স্পিনটা কিন্তু বা তার মানে ঘূর্ণনটা একই দিকে হবে। আমি কয়েকটা তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বলি। আচ্ছা, প্রথমে বলি পি উপকক্ষে সর্বাধিক কটা থাকতে পারে ইলেকট্রন, 6টি, মানে 6টার কম থাকতে পারে, 1টা 2টো 3টে 4টে 5টা বা 6টা, কিন্তু কোনোদিন 6টার বেশি হতে পারে না, ইলেকট্রন থাকতে পারে না। তাহলে আমি ধরলাম যে P4, মানে এটা দ্বারা বলছি যে পি কক্ষে মানে পি উপকক্ষে 4টে ইলেকট্রন আছে। তাহলে এই 4টে ইলেকট্রন কিভাবে আমরা
ডিস্ট্রিবিউট করব এই তিনটে কক্ষকের মধ্যে। দেখো তিনটে কক্ষককে আমরা লিখি এইভাবে, এই মানে একটা px, একটা py, একটা ধরো pz, এই তিনটে কক্ষক এবং এদের শক্তি হচ্ছে এদের প্রত্যেকটা শক্তি সমান, এটা বলা হচ্ছে সমশক্তি সম্পন্ন কক্ষক বা ডিজেনারেট অরবিটাল। তাহলে টোটাল তাহলে এখানে কটা ইলেকট্রন আছে? চারটা। ইলেকট্রনকে আমরা লিখবো এইভাবে, কিভাবে লিখবো? ইলেকট্রনকে লেখার নিয়ম হচ্ছে এইভাবে লিখতে পারি, অর্থাৎ একটা উপর দিকে একটা তীর চিহ্ন অ্যারো, অথবা লিখতে পারি এইভাবে, দুটোই ঠিক। অর্থাৎ এইটা পুরোটা না দিয়ে এই একটা দিলাম, এইটাও ঠিক এইটাও ঠিক, এভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি, যার যেটা খুশি সে সেটা লিখবে। এবার আমি যদি এইভাবে লিখি, সাপোজ যদি এটার যদি স্পিন যদি ক্লকওয়াইজ হয়, আমি ধরে নিচ্ছি এর স্পিনটা হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ওটার স্পিন কি হবে? উল্টো দিকে, এইটা অথবা এইটা, মানে এইটা দ্বারা বোঝাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। বোঝা গেল কি বললাম? তার মানে আমরা এখানে ইলেকট্রনকে লিখবো এইভাবে, অর্থাৎ একটা তীর চিহ্ন দ্বারা লিখবো। এটাকে আমরা লিখতে পারি এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারো। যদি তার স্পিনটা ক্লকওয়াইজ হয়, তাহলে যদি আমরা তাকে এইভাবে লিখি, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ স্পিনটাকে এইভাবে লিখবো, বা উল্টোটা আমরা যদি ক্লকওয়াইজ যদি আমরা এভাবে লিখি, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজকে আমরা এইভাবে লিখবো। আচ্ছা, এবার তাহলে প্রথমে চারটি ইলেকট্রন তাকে আমরা এখানে ফিল আপ করবো। তাহলে কি বলা আছে যে প্রথমে সমশক্তি সম্পন্ন কক্ষকগুলো কি হবে না, প্রথমে সমশক্তি সম্পন্ন কক্ষকগুলো একটি একটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে এবং প্রত্যেকটার ঘূর্ণন বা স্পিন একই দিকে হবে। তাহলে আমি এখানে ফিল আপ করছি। তাহলে প্রথমে আমি এইখানে একটা ফিল আপ করলাম, এই একটা হয়ে গেল, এই এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। তাহলে কি হলো? এখানে প্রত্যেকটার স্পিন আমার কি হলো? প্রত্যেকটার স্পিন একই দিকে হলো। কেউ হয়তো বলবে স্যার আমি এইটা করব, এইটা এদিকে দিল, এইটা এদিকে দিল, এইটা এদিকে দিল, এটা কি ঠিক? না, এটা হচ্ছে ভুল। বা কেউ ধরো বললো যে আমি এইটা করব, এইটা একদিকে দিল, এইটা এদিকে দিল, এইটা এদিকে দিল, এইটাও ভুল। ঠিক কোনটা? এইটা। অর্থাৎ প্রথমে ইলেকট্রন গুলো একটা একটা করে পূর্ণ হবে এবং প্রত্যেকটার ঘূর্ণন একই দিকে হবে। কেউ যদি বলে তাহলে আমি এইটা লিখতে পারি, এই এই এই, হ্যাঁ এটা ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। আর দেখো এখানে দেখো প্রত্যেকটার ঘূর্ণন একই দিকে হচ্ছে, সেটা আমার হতে পারে ক্লকওয়াইজ, হতে পারে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু একই দিকে হচ্ছে। এটাও লেখা যেতে পারে, এটাও আমার লেখা যেতে পারে, দুটোই ঠিক, কিন্তু এই দুটো ঠিক না। তাহলে প্রথমে আমি একটা একটা করে ইলেকট্রন এখানে পূর্ণ করে দিলাম এবং প্রত্যেকটার ঘূর্ণন একই দিকে আছে। টোটাল এখানে কতগুলো ইলেকট্রন আছে? চারটে। তাহলে এখন আমার একটা পড়ে আছে, তখন সেটা কি হবে? তখন সেটা আমার প্রথমে এইখানে আসবে এবং তার ঘূর্ণনটা হবে কোন দিকে না, ঠিক উল্টো দিকে, মানে এই উপর। এটা মানে আগেরটা ছিল আমার তীর চিহ্নটা উপর দিকে, পরেরটা হবে তীর চিহ্নটা আমার নিচের দিকে। ব্যাস, তাহলে এইভাবে আমার এই চারটে ইলেকট্রন এইভাবে এখানে পূর্ণ হবে। তাহলে এইটা অ্যাকচুয়ালি আমার এখানে সঠিক অ্যান্সার। বা কেউ যদি এখানে করতো তাহলে এটা হতো এই দুটো হচ্ছে আমার সঠিক অ্যান্সার, এইগুলো কিন্তু ভুল। বোঝা গেল কি বললাম? আমি আরো কিছু এক্সাম্পলে আসছি, তোমরা আরো কিছু এক্সাম্পলে এলে তোমরা জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি বলছি P5, তাহলে কিরকম করে হবে এটা? তাহলে প্রথমে প্রত্যেকটা একটা করে তুমি ইলেকট্রন দিয়ে দাও, এই প্রত্যেকটা একটা করে এখানে দিয়ে দিলাম। এখন তাহলে কটা পড়ে আছে? দুটো পড়ে আছে পাঁচটার মধ্যে, তাহলে আমি আবার একটা করে দিয়ে দিলাম এবং সেটা স্পিনটা হবে অন্য উল্টো দিকে, এই হয়ে গেল। সেরকম P6 হলে কি হবে? প্রত্যেকটা প্রথমে একটা করে দিয়ে দিলাম, আমার একই দিকে স্পিন। পরে এখন তাহলে এখানে কটা পড়ে আছে? তিনটে পড়ে আছে, তাহলে উল্টো দিকে স্পিন হবে, এরকম করে দিয়ে দাও। হিসাবে যদি P3 বলি তাহলে কি হবে? তাহলে প্রত্যেকটাতে একটা করে দিয়ে দাও, একই দিকে স্পিন হবে,
আর তো এখানে আমার ইলেকট্রন নেই, ফলে এটা আর কোনো ব্যাপার নয়, হবে না এখানে। যদি আমি P2 বলি তাহলে কি হবে, P2 বললে তাহলে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আর ইলেকট্রন নেই, ফলে আমার কোনো এখানে দেওয়ার কোনো প্রশ্ন আসছে না। P1 বললে তাহলে কি হবে, তাহলে এখানে একটাই আছে, ফলে আমি এখানে একটাই দিয়ে দিলাম। আমার এইগুলো এখানে পসিবিলিটি হবে, আর কোনো রকম হতে পারে না, ঠিক আছে। এবার আমি আসছি D1। ডি এর ক্ষেত্রে কটা হয় কক্ষক, 1 2 3 4 5টা হয়, 1 2 3 4 5টা, এবং এই 4টে এবং এই 5টা কক্ষক কিন্তু সমশক্তি সম্পন্ন হয়। তাহলে প্রথমে এগুলোকে একবার পূর্ণ করে, একটাই আছে মানে কি আমি এখানে একটাই দিয়ে দিলাম। D2 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে দুটো আছে, এই আমি এখানে দুটো দিয়ে দিলাম, প্রত্যেকটা স্পিন দেখো আমার একই দিকে আছে। D3 1 2 3 4, 1 2 3 4 5, তাহলে তিনটে মানে এই 1 2 3 হয়ে গেল, আর ইলেকট্রন নেই। D4 1 2 3 4 5, তাহলে 4 মানে 1 2 3 4। D5 1 2 3 4 5, তাহলে প্রত্যেকটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা হয়ে গেল। D6 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5, পাঁচটা হয়ে গেল। এখন দেখো এখানে একটা পড়ে আছে, তাহলে সেটা কোথায় হবে, এইখানে, তার স্পিনটা হবে উল্টো দিকে, প্লাস। D7 মানে এগুলো মানে কত হচ্ছে বুঝতে পারছো, D3 মানে ডি প্রকক্ষে তিনটে ইলেকট্রন আছে, D1 মানে একটা ইলেকট্রন আছে, D2 মানে দুটো ইলেকট্রন আছে। আচ্ছা 1 2 3 4, 1 2 3 4 5, তাহলে 7টা, প্রথমে একটা করে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 হলো। উপরটা আমি একটুখানি মুছে দিচ্ছি, জায়গা যেহেতু শর্ট একটু, তাহলে সেরকম D8 হলে কি হবে, 1 2 3 1 2 3 4 5, তাহলে প্রত্যেকটা একটা করে দিয়ে দাও, 1 2 3 4 5, এখনো কটা পড়ে আছে, তিনটে, 6 7 8। D9 1 2 3 4 5টা কক্ষক আছে, তাহলে 1 2 3 4 5টা দিয়ে দিলাম, এখনো কটা পড়ে আছে, চারটা, এই 6 7 8 9। D10 1 2 3 4 5, তাহলে 5টা দিয়ে দিলাম, 1 2 3 4 5, এখনো 5টা পড়ে আছে, 6 7 8 9 10 হয়ে গেল। তাহলে এইভাবে আমার ইলেকট্রন গুলো পূর্ণ হবে, ঠিক আছে। আর যদি বলা হয় এস এর ক্ষেত্রে সবসময় কি থাকবে, দুটো ইলেকট্রন থাকবে, তাহলে কি হবে, এই অর্থাৎ এস উপকক্ষের আন্ডারে একটি কক্ষক আছে, ফলে আমি সেটা একটি এঁকেছি, এবং সেখানে যদি দুটো থাকে তাহলে কি হবে, এই একটা এই একটা। এস যদি 1 হয় তাহলে কি হবে, সেটা একটাই হবে, এটা, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ইলেকট্রন গুলো ফিল আপ করবো। আচ্ছা এরপরে আসি পরের নীতি, যেটাকে বলা হচ্ছে আপ-বাউ নীতি, থার্ড প্রিন্সিপাল। থার্ড প্রিন্সিপাল হচ্ছে আপ-বাউ নীতি। অর্থাৎ এই আপ-বাউ নীতির সাহায্যে আমরা বিভিন্ন কক্ষকে আমরা শক্তি সম্বন্ধে একটা ধারণা করতে পারি, যে কোন কক্ষকের শক্তি কম,
কোন কক্ষকের শক্তি বেশি। তো কোন একটা কক্ষকের শক্তি কম বেশি নিয়ে আমার কি কাজে লাগবে না, কোন কক্ষকের শক্তি কম বেশি এই কাজে লাগবে যে যখন আমরা ইলেকট্রন গুলো বিন্যাস করব তখন কি হবে, ইলেকট্রন গুলো কম শক্তি সম্পন্ন কক্ষক থেকে বেশি শক্তি সম্পন্ন কক্ষকে ধীরে ধীরে পূর্ণ হবে। তাহলে কি হবে না, ইলেকট্রন গুলো ফিল আপ হবে, ফিল আপ হবে কিভাবে না, লোয়ার অরবিটাল টু হায়ার, লোয়ার মিন্স লোয়ার এনার্জি অরবিটাল টু হায়ার এনার্জি অরবিটাল, অর্থাৎ কম শক্তি সম্পন্ন কক্ষক থেকে বেশি শক্তি সম্পন্ন কক্ষকে ইলেকট্রন গুলো পূর্ণ হয়। মানে ইলেকট্রনটা প্রথমে ঢুকবে কম শক্তি সম্পন্ন কক্ষকে, তারপরে ঢুকবে বেশি শক্তি সম্পন্ন কক্ষকে। তাহলে তার জন্য আমাদেরকে জানতে হবে যে কোন কক্ষকের শক্তি কম আর কার বেশি। তার জন্য দেখো আমরা একটা সুন্দর একটা ছক আঁকবো, এটা একটুখানি মনোযোগ সহকারে দেখবে কিভাবে আমি এটা আঁকছি, কারণ এইটা তোমাদেরকে নিজেদেরকেও আঁকতে হবে যে বিভিন্ন কক্ষকের শক্তিগুলোকে মনে রাখার জন্য। আমি এটাকে এখানে মুছে দিচ্ছি। দেখো প্রথমে আমি লিখছি 1s, পরপর লিখবো আমি। প্রথমে লিখছি 1s, ওরা আমি এটাকে একটা গোল করে দিলাম। তারপরে দেখো ঠিক 1s এর তলায় লিখছি আমি 2s, তারপরে একটা আমি নির্দিষ্ট একটা স্পেস ছেড়ে লিখছি 2p, হলো। তারপরে কি আছে 1 2 3, 3 আন্ডারে কি আছে 3s, তারপরে আমি ঠিক এর নিচে লিখছি 3p, আবার একটা নির্দিষ্ট স্পেস ছেড়ে লিখছি আমি 3d, 3f তো হয় না, তাহলে সেটা আমার লেখার দরকার নেই। তারপরে আছে 4, তাহলে প্রথমে লিখছি 4s, সেখানে একটুখানি আমাকে জায়গা ছাড়তে হবে। 4s, ঠিক তারপরে লিখছি এর তলায় ঠিক 4p, এর ঠিক তলায় লিখছি 4d, আবার একটা স্পেস ছেড়ে লিখছি এখানে 4a, আবার কি আছে এর নিচে 5s, 5p, একটুখানি এটা জায়গাটা একটুখানি আমার বেশি লাগবে। আচ্ছা আমি এটা একটুখানি বড় করে লিখছি, এটা আমি এখানে মুছে দিচ্ছি, মুছে দিয়ে, কারণ আমার একটুখানি স্পেসটা লাগবে। আমি এটা পড়বো যেটা হচ্ছে আপ ডাউন নীতি, ঠিক আছে। দেখো প্রথমে লিখছি আমি 1s, তারপরে তার ঠিক তলায় লিখছি 2s, একটা নির্দিষ্ট দূরত্ব ছেড়ে লিখছি 2p, তারপরে লিখছি 3s, তার ঠিক এই 2s এর তলায় 3s, 2p এর তলায় 3p, তারপরে একটুখানি স্পেস ছেড়ে আবার 3d, তারপরে আবার 3s এর তলায় লিখছি 4s, তারপরে এখানে এর তলায় লিখছি 4p, এর তলায় লিখছি আমরা 4d, তারপরে এখানে লিখছি 4f, আবার কিছু জায়গা ছেড়ে লিখছি এখানে 5s, আবার এর তলায় লিখছি 5p, একটু জায়গা ছাড়তে হবে, 5p, 5d, 5d। তাহলে প্রথমে আমি এভাবে পরপর লিখে নিলাম। এরপরে আবার আছে 6s, 6p, 6d, 6f, আমার এখানে জায়গা নেই বলে আমি সেটা লিখছি না। তাহলে প্রথমে এইভাবে আমি এটাকে লিখে নেব। ঠিক প্রথমে লিখলাম 1s, ঠিক তার তলায় লিখবো 2s, তারপরে একটা নির্দিষ্ট একটা জায়গা ছেড়ে 2p, ঠিক তারপর তার তলায় লিখবো 3s, তারপরে 2p তলায় লিখবো 3p, তারপর একটা জায়গা ছেড়ে লিখবো আমার 3d, তারপরে এখানে 4s, 4p, 4d, মানে এভাবে এটা পরপর আমরা লিখে যাব। এরপর কি করব দেখো, আমরা এখানে একটা দাগ টানবো। কিরকম দাগ টানবো দেখো, পারলে তোমরা স্কেল দিয়ে করবে, আমি এইভাবে এখানে একটা দাগ টানছি, যেটা একবারে একটা সরল রেখায় হবে, ঠিক আছে, নাহলে আমরা এটাকে মেলাতে পারবো না। এই একটা দাগ টানলাম, আর একটা কি দাগ টানবো, এর ঠিক মাঝখান দিয়ে আরেকটা দাগ টানছি, এটাকে আমি ডট ডট দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তারপরে আরেকটা দেখো আমি দাগ টানছি, দাগটা কোথাতে যাবে দেখো, ঠিক এইখান দিয়ে।